ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীর ভাবনা দ্য আইডিয়াস ফর টুমরো এমন একটা প্রোগ্রাম যেখানে ইয়াং কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা এসে প্রফেশনালসদের সাথে একই প্ল্যাটফর্মে কথা বলে আমাদের দেশকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেগুলো নিয়ে। তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের সবাইকে একটা হাততালির মাধ্যমে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের প্যানেলিস্টদেরকেও আমি ওয়েলকাম করছি আরেকটা রাউন্ড অফ অ্যাপ্লজ দিয়ে। এবং গাজী টিভি যারা আমাদেরকে এই চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ইয়াং জেনারেশনকে তাদের ভয়েস শোনাবার জন্য সারা দেশের কাছে, সেই গাজী টেলিভিশনের জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার পরিচয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আই এম চৌধুরী আবদুল্লাহ কাসেদ, দ্য কনসেপ্ট ডিজাইনার অ্যান্ড দ্য অ্যাঙ্কর অফ দ্য প্রোগ্রাম। এবং আমি এবার আমাদের যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে আমি চলে যাব, তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আজকের যেটা ডিসকাশনের সাবজেক্ট সেই জিনিসটা আপনাদের সামনে আমি এখন বলছি। আমাদের সাবজেক্ট হচ্ছে যে ইংরেজি ভাষা আমাদের কতটুকু প্রয়োজন এবং এই ভাষায় পারদর্শিতা আরও বৃদ্ধি করাবার জন্য কি করা যেতে পারে। সো বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসের ইম্পর্টেন্স এবং এটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের সাবজেক্টে। এবং আমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা আলোচনা হতে চলেছে। এবং এখানে কথা বলার জন্য যারা আমাদের সাথে উপস্থিত আছে এবার আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি শুরু করছি একদম ডান দিক থেকে। আপনার পরিচয়টা একটু প্লিজ। আমি রাজি নবী মুস্তাফিজ। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেকচারার ছিলাম এবং সেই সাথে পিআর অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার হিসেবে দুটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে বা এ ধরনের আয়োজন সম্পর্কে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে? ইটস এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। আমার কাছে মনে হয়, আমি অনুষ্ঠানটা আগেও দেখেছি এবং যতবারই দেখেছি আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন তাদের একটা ভয়েস রেইজ করার একটা চান্স পাচ্ছে এখানে। দে ক্যান ডিসকাস এবং তারা অনেক কিছু বলতে পারছে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াউর রহমান। আমি আইআইটিএম বলে একটি প্রতিষ্ঠান চালাই, আমি প্রধান নির্বাহী অফিসার। এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু করছি এবার আপনাকে দিয়ে। আপনার পরিচয়টা প্লিজ। আমি সবুজ আহমেদ। আমি একটা ও লেভেল স্কুল, দ্য নিউ স্কুল ঢাকা চালাই। আমি ওটার প্রিন্সিপাল এবং ডিরেক্টর। আর এই অনুষ্ঠানটার ব্যাপারে আমি প্রথম বেশ শুনি খুব ইন্টারেস্টিংলি আমার মেয়ের কাছ থেকে, যার বয়স মাত্র 11। তো এই অনুষ্ঠানটার ব্যাপারে আমার যেটা সবচেয়ে যেটা বেশি আগ্রহ সেটা হলো টু ইন্টারাক্ট উইথ দ্য ইয়াঙ্গার পিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এবার আমি একটু আপনার পরিচয়টা এবং আপনার ফিলিংস অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম খুব সংক্ষেপে। Assalamu alaikum. My name is Said Wahid Ali. By qualification, I'm a pharmacist, and by profession, I am working as a training executive, SKF Bangladesh Limited, pharmaceutical company. And আমি কয়েক বছর আগে সবুজ স্যার যেরকম বললেন যে আমি কিছুদিন আগেই I was a panelist there, অডিয়েন্সের মধ্যে as a fresh graduate, and now I'm here. So feeling is definitely something that is different, and I hope this program brings success for our near future, and আমাদের ডিসকাশন যেটা হবে সেটা একটা ভালো আউটপুট দিবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আমাদের এবার মেইন আলোচনাতে চলে আসছি এবং আমাদের মেইন আলোচনা আমি স্টার্ট করব জিয়া ভাই আপনাকে দিয়ে। তো আপনার কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার প্রতি আমাদের দেশে ট্রেডিশনালি এবং কালচারালি একটা অ্যাপাথি কাজ করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইংরেজি ভাষাকে অনেকে পছন্দ করছে না। সো আই উড লাইক টু নো যে এই অ্যাপাথি বা এই অপছন্দটার সূত্রটা কোথা থেকে, আর কেউ কেউ যে এটাকে আবার একটা অনেক স্ট্যাটাস সিম্বল হিসেবে মনে করছে সেটাই বা কেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে ঘটনাটা শুরু বহু বছর আগের থেকে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, সূত্রটা আসলে সেখান থেকে শুরু হয়। একসময় ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, একসময় ওনারা চলে গেলেন। 1947 সালে যখন ভারত বিভাগ হলো তখন আমরা দেখলাম যে এই যে ব্রিটিশরা যাওয়ার পরেই তাদের প্রতি একটা কিছুটা হলেও ঘৃণা জন্মে এবং তখন অনেকেই, স্পেশালি আমাদের সমাজে দুইটা পার্ট ছিল তখন, বিশেষভাবে যে মুসলিম সমাজ আর হিন্দু সমাজ, তাদের মধ্যে কেউ কেউ ইংরেজি ভাষাকে গ্রহণ করলো, আবার কেউ কেউ গ্রহণ করলো না। তখন একটা আমরা ধাক্কা পেলাম যে ইংরেজিকে গ্রহণ করছি না এক দল, আবার কিছু কিছু লোক গ্রহণ করছে। এই একটা ঘটনা ঘটলো সেই সময়। এর সাথে সাথে আবার আমাদের বাংলা ভাষা নিয়ে 52 আন্দোলন হলো। আমরা প্যাশনেট অ্যাবাউট আমাদের নিজেদের ভাষা, স্বাভাবিকভাবে আমরা নিজেদের ভাষা নিয়ে প্যাশনেট থাকবো। সেই সময়টাও আবার বাংলার চর্চার সাথে সাথে ইংরেজি চর্চাটা অনেকখানি প্রশমিত হলো, ইংরেজি চর্চাটা আসলো না। আচ্ছা, এইগুলোর কারণে তো ধরেন ইংলিশকে একটু
অপছন্দ করা হলো বা রিজেক্ট করা হলো। তো একই সাথে আবার দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু মনে করছে যে ইংলিশ আবার একটা হাই স্ট্যাটাস সিম্বল, তো সেটা কেন আবার? আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি ইংরেজি ভাষা থেকে কেউ কেউ সরে গেল, এটা সত্যি কথা। কিন্তু আমাদের যদি আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি, সেখানে উচ্চবিত্তরা কিন্তু ইংরেজি ভাষার সাথে মোর সম্পৃক্ত হলো। তাতে আমাদের মধ্যে একটা ডাইকটমি টাইপ যদি বলি, একটা বিভাজনের মতো তৈরি হলো, যে এখানে এক গোত্রীয় লোক যারা উচ্চশিক্ষিত তারা একটু ইংরেজির প্রতি বেশি আকৃষ্ট হলেন এবং অনেক ক্ষেত্রে তারা বাংলাকে অত প্রাধান্য দিলেন না। তো সেটা আমাদের একটা ব্যর্থতা আমি মনে করি। আমাদের উচিত ছিল, আমি এখানে একটু আমার নিজের চিন্তাটাকে একটু অ্যাড্রেস করতে চাই, সেটা আমার মনে হয় যে আমাদের উচিত ছিল যে ইংরেজিটাকে আমরা ধারণ করব, বাংলাকে তো ধারণ করছি, এবং সর্বক্ষেত্রে সরকারিভাবেও আমাদের ইংরেজি শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপরেখায় ইংরেজিকে আরেকটু যাতে বিকাশ লাভ করে আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে বাংলাকে তার পজিশনে রেখেও ইংলিশকে আরেকটু এগিয়ে নিয়ে আসা উচিত বলে আপনি মনে করছেন? বিকজ ইংলিশ ব্যবসা ক্ষেত্রে আমাদের রাইট। আমি সেই পয়েন্টটাতে আসলে আপনার কাছে আসছি মিস্টার অভি। আপনার কাছে আমার কোয়েশ্চেন যেটা সেটা হলো যে উনি যেটা বললেন যে বাংলা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাতৃভাষা মানে মাদার টাং, এবং বাংলা ভাষা যে আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি ইংলিশকে আমরা একটু বেশি প্রাধান্য দেই। মানে মাদার টাং, এবং বাংলা ভাষা যে আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি ইংলিশকে আমরা একটু বেশি প্রাধান্য দেই এডুকেশনে বা আমাদের কাজকর্মে, এই ফিলিংটা মানুষের মধ্যে কেন নেই, বা এই ফিলিংটা আনার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন সংক্ষেপে? আমার কাছে মনে হয় যে প্রথম বাংলাদেশের ইংরেজির যে দরকার যেটা, সেটা নিয়ে আমাদের ভিতরে একটা বিভাজন আছে। কারণ যেহেতু আমরা একটা মনোলিঙ্গুয়াল কান্ট্রি, আপনি ঢাকা থেকে চিটাগাং যান বা খুলনা যান, আপনি বাংলা ভাষাতেই কথা বলতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার ইংরেজির তেমন কোনো আসলে প্রয়োজন হচ্ছে না, যে কারণে অনেকের ভেতরে একটা বিশ্বাস আছে যে আমরা বাংলা ভাষা দিয়েই মোটামুটি সব কিছু করতে পারবো। কিন্তু আপনি যদি একটু ভালো মতো দেখেন তাহলে দেখবেন যে বর্তমানের হায়ার এডুকেশনের ভাষা হচ্ছে ইংরেজি, ফিল্মের ভাষা ইংরেজি, টেকনোলজির ভাষা ইংরেজি। তো আপনি যদি এই সকল যে কোনো একটার সাথে সম্পৃক্ত হতে চান, সেক্ষেত্রে আপনাকে ইংরেজি জানতেই হবে। এটা হচ্ছে আমাদের একটা অবশ্যই জানতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ভিতরে অনেকেই বিশ্বাস করি যে ইংরেজি যদি আমরা শিখি তাহলে আমরা হয়তো বাংলাকে ঠিক মতো শিখছি না বা জানছি না, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। কেননা আপনি যদি একটু ভালো মতো দেখেন যে আপনি আপনার মাতৃভাষা জানার পাশাপাশি এরকম অনেক দেশ আছে যারা এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে নিচ্ছে এবং যারা সেখানে অনেক পরিমাণ সাফল্য পাচ্ছে। আমি যে কথাটা আরেকবার বলবো সেটা হচ্ছে যে একটা দেশের পলিটিক্যাল যে পাওয়ার তার উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের পাওয়ার কতটুকু। আজকে ইউনাইটেড স্টেটস, গ্রেট ব্রিটেন, তারা যেহেতু আমাদের পলিটিক্সকে রুল করছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেহেতু আজকে কিন্তু আমরা ইংরেজি শিখছি। মানুষ, অন্য দেশের মানুষ বাংলা শিখছে না কারণ বাংলাদেশি ভাষাভাষীরা সেরকম কোনো পজিশনে নাই। তো আমাদেরকে এই বাস্তবতাটুকু মানতে হবে এবং আমাদেরকে মানে ইংরেজির প্রতি আসলে আরো আগ্রহ দেখাতে হবে এবং শিখতে হবে। সো সেই পয়েন্টে এবার আমি আসছি এবার টু মিস্টার আলী, আপনার কাছে, ওয়াহিদ আলী। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কলেজ, ইউনিভার্সিটি লাইফে, স্কুলে ইংলিশকে রিজেক্ট করে, ইংলিশ থেকে তারা দূরে থাকে, অ্যাভয়েড করে, কিন্তু শেষমেশ কিন্তু চাকরি জীবনে অথবা ব্যবসায় এসে তাদেরকে ইংলিশ আসলে ইউজ করতে হচ্ছে, তারা বাধ্য হচ্ছে। সেই সময় এসে তারা কি ধরনের প্রবলেমস ফেস করে থাকে যদি আপনি একটু শেয়ার করতেন। আপনি দেখেন এখন যেই জেনারেশনে আমরা আছি, ওয়ান্স ইউ পাস আউট ফ্রম ইউর ইউনিভার্সিটি আপনাকে যেতে হবে একটা কোম্পানিতে যেখানে ইউ উইল আর্ন আ লট অফ মানি, লাইক রেভিনিউ। এটাই আপনার মেইন এইম। সো ওয়েন ইউ আর গোয়িং ইনটু আ কোম্পানি, ফার্স্ট থিং ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন। ইউর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যেটা হচ্ছে আপনি আপনার রেজিউমে দিবেন, সিভিটা আপনি ড্রপ করবেন, দ্যাট ইজ ইউজুয়ালি রিটেন ইন ইংলিশ। কারণ আজকালকার কর্পোরেট ওয়ার্ল্ডে হোয়াট এভার উই ডু ইট ইন ইংলিশ। সো সেই হিসাবে আপনি যখন আপনার রেজিউমেটা লিখবেন, you have to have a proper command যাতে আমার যখন স্যাররা, সিনিয়র এক্সিকিউটিভস যারা এটা পড়ছেন, দেখছেন, তারা বুঝতে পারে that yes, this guy or this lady is someone who has a fair conception of everything, কিছু। সো আর তারপর আপনি যদি কোথাও একটা লেটার লিখেন, একটা চিঠি লিখেন, that's your first thing that comes in, কারণ আপনি যখন একটা লেটার লিখছেন, what terms, what grammar, what sentences you're using, that is what comes into priority basis, সেই হিসাবে তো আপনাকে জাজ করা হচ্ছে। আর তাছাড়া আপনি যেরকম দেখেন যে এখন একটা
ইন্টারভিউ আপনি ফেস করছেন, একটা কোম্পানিতে গেছেন, দ্যাটস ইউর ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইন্টারভিউ। আপনাকে বলতে পারে আজকে মার্কেটিং যেটা আমাদের বড় একটা সেক্টর হয়ে দাঁড়িয়েছে, Right. সেখানে যখন আপনি বলছেন, আপনাকে বলবে যে সাপোজ একটা প্রোডাক্টের লঞ্চ করেন, সো আপনাকে একটা প্রেজেন্টেশন বানাতে দিবে, দ্যাট ইউ ইউজিং ইউর ল্যাপটপ, ইউ ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড, দিস আর অল ইন ইংলিশ। রাইট So whatever you do, ইংলিশটা আপনাকে, বাংলা ইজ ডেফিনেটলি আমাদের মাদার টাং, ইটস আওয়ার প্রায়োরিটি। বাট যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ড ইনক্রিজ হচ্ছে, আমাদের বিজনেস বাড়ছে, ফরেন কারেন্সি আনার জন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে হচ্ছে, উই নিড দ্য এক্সপোজার, সো ইংলিশ ইজ আওয়ার প্রায়োরিটি। আচ্ছা, আমি মানে ক্যারিয়ারের সাথে সাথে এবার এডুকেশন একটু আসতে চাচ্ছি, যেহেতু আপনি ইউর অলসো ফ্রম দি একাডেমিক এরিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি একটু আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো যে হায়ার স্টাডিজে ইংলিশটা যদি মানুষ কম জানে বা তার যদি স্কুল লাইফে যদি বেসটা ভালো না থাকে ইংলিশে, সেটা তাকে হায়ার স্টাডিজে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত করছে? আমি এই প্রশ্নটার দুটো অংশ দেখছি। একটা অংশ হলো যে স্কুলে আমাদের ছেলে মেয়েদের ফাউন্ডেশনটা হচ্ছে কিনা, এটা একটা অংশ। আর পরের অংশটা হলো যদি না হয়, এটা তাদেরকে কিভাবে পরে এফেক্ট করছে। রাইট। তো প্রথমত আমি ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের যে ইংরেজি শিক্ষা পদ্ধতি আছে, এক্ষেত্রে আমরা একটা ভাষার 4টা স্কিল থাকে, তার 2টা স্কিলের উপরে বেশি গুরুত্ব দিই। 4টা স্কিলের হলো রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। আমি যদি বাংলা করি তো পড়া, লেখা, শোনা এবং বলা। আমাদের পরীক্ষা পদ্ধতিতে পড়া আর লেখা এই দুটার উপরে গুরুত্ব আছে, সবচেয়ে বেশি গুরুত্ব আছে লেখার উপরে। রাইট। অবশ্যই লেখা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এই লেখার মতো বলাও বেশি গুরুত্বপূর্ণ, হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের অনেক কমিউনিকেশনই আমরা বলে শেষ করব। এইচএসসি পাস করার পরে বা এ-লেভেলস পাস করার পরে স্টুডেন্টরা আসছে একটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে ওরা যেই কোনো সাবজেক্টে অনার্স পড়তে যাচ্ছে, ফার্স্ট ইয়ার থেকেই ও দেখছে যে ও যে বইটাই ওর প্রফেসর রেফার করছে বা যেটা ফলো করছে, ওই বইটা ইংরেজিতে লেখা। রাইট। এবং অনেক ক্ষেত্রে ওই ইংরেজি লেখক হয় আমেরিকান, নইলে ব্রিটিশ বা অন্য কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রির একজন লেখক। রাইট। যে মানের ইংরেজি, হয়তো ওদের কারো ইংরেজি নিয়ে একটা মিনিমাম কনফিডেন্স ছিল, তারাও খুব শেকেন হয়ে যায়, কারণ ওই মানের ইংরেজি আসলে আমরা হয়তো দিতে পারিনি। তাহলে প্রথমেই কিন্তু যখন সে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিতে যাচ্ছে, তখনই কিন্তু সে এফেক্টেড হচ্ছে। অথচ সারা জীবনে তার যে লেখাপড়ার ফাউন্ডেশনের আগের 12 বছর বা যাই আমরা ধরি, এটার কিন্তু লক্ষ্য ছিল ইউনিভার্সিটির জন্য ভালো করে তৈরি হওয়া। অথচ শুধু একটা ভাষার কারণে কিন্তু ও ধাক্কা খাচ্ছে। হয়তো কেমিস্ট্রি ওই ক্লাসের অন্য যে কোনো বাচ্চা থেকে ভালো জানে, কিন্তু এমন একটা বই, এমন একটা কারিকুলামকে দেওয়া হচ্ছে, হি ক্যানট মেক আউট হোয়াট ইজ দেয়ার, ও আটকায় যাচ্ছে। এতটাই গুরুত্বপূর্ণ, এবং এটা সব সাবজেক্টে। ইভেন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য পড়ছে একটা ছেলে বা মেয়ে, আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ওর বোধহয় ইংরেজির খুব একটা কোনো দরকার নেই। কিন্তু যেই ও সাহিত্যের কোনো থিওরি পড়তে যাবে, তখনই ওকে চলে যেতে হচ্ছে সেই গ্রিক অ্যারিস্টটলের কাছে, এবং আস্তে ওই বইগুলি ওকে পড়তে হচ্ছে ইংরেজিতে। থ্যাংক ইউ। এবার আমি একটু আমাদের গ্যালারিতে চলে আসছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা আপনাদের নিজেদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করছেন, কোথায় এটার প্রয়োজনীয়তাটা আছে বলে আপনারা ফিল করছেন, কে বলতে চায়? ওয়াও, এভরিবডি ওয়ান্টস টু স্পিক, ভেরি গুড। আমি নিচে মাইক ওনাকে দিচ্ছি। জি বলুন বলুন বলুন। আমি কণা, AUB থেকে এসেছি। আসলে বাস্তব লাইফ থেকে যেটা দেখা যায়, আমার বাস্তব লাইফে যে আমার চাচু দুবাইতে এবং আমার এক ফ্রেন্ড দুবাইতে, দুইজনই চাকরিরত। তো আমার এক ফ্রেন্ড ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে এবং আমার চাচু ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে না, বাট বুঝতে পারে সে। কিন্তু আমার ফ্রেন্ড ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে বিধায় সে ডাইরেক্ট MD একটা ভালো কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরে সে চান্স পেয়েছে, এবং আমার যে চাচু তিনি একজন লেবার হিসেবে কাজ করতেছে। এবার আমি একটু এই সাইডে চলে আসছি। কার হাতে, আচ্ছা কাকে সুযোগ দিব? আমি আপনাকে দিয়ে শুরু করছি। জি বলুন। ইব্রাহিম, ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের দেখা যায় ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মুভিজ এবং ইন্টারন্যাশনাল নিউজ সব কিছু ইংলিশে। সো আমাদের সব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কমিউনিকেট করতে হলে উই হ্যাভ টু লার্ন ইন ইংলিশ। অ্যান্ড ইভেন বাংলাকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই ইন দ্য ওয়ার্ল্ড, দেন সেখানেও আমাদেরকে ইংলিশ ইউজ করতে হবে টু প্রমোট বাংলা। ভেরি নাইস। ভালো একটা কথা বলেছেন উনি, যে আসলে আমাদের দেশ এবং আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করতে হলেও আমাদেরকে আসলে ইংলিশ জানতে হবে। সো ওয়েল সেড। আমি আরেকটা পয়েন্টে আমি ব্রেকে চলে যাব। জি বলুন বলুন। আমি মনে করি ইংলিশের ক্ষেত্রে এটা আমাদের দেশপ্রেম কিছু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে। কারণ আমি একটা স্টুডেন্টকে দেখছি আমার বাস্তব ইয়েতে, যে সে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো
6-এ পড়ে সম্ভবত। তা ও বাংলাদেশ মানে বাংলাদেশ বানান সে পারে না, সে তাকে ক খ নতুন করে শেখাতে হচ্ছে, তাদের সে কোনো বাংলা সাবজেক্ট সে পায় না ইংলিশ মিডিয়ামে। তো এক্ষেত্রে আমি মনে করলাম যে এখানে দেশকেও অনেক অবমূল্যায়ন করা হচ্ছে। ওকে ফাইন, এবার আমি এই পয়েন্টটাতে তাহলে শুধু একটা কথা বলে আমরা ব্রেকে চলে যাচ্ছি যে ডেফিনেটলি আমাদের ইংরেজি ভাষার অনেক প্রয়োজন আছে, কিন্তু সেটার সাথে সাথে বাংলার যে গুরুত্বটা আছে সেটাকে কোনোভাবেই আমরা অবমূল্যায়ন করতে পারবো না, এবং সেগুলো নিয়ে আরও অনেক কিছু আলোচনা থাকছে আমাদের পরবর্তী সেগমেন্টে। সো পরের সেগমেন্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই সেগমেন্ট এখানে আমরা একটা শেষ করে একটা ছোট ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস অল দিস টাইম। আমরা আমাদের ব্রেক থেকে ফিরে আসলাম আমাদের সেকেন্ড সেগমেন্টে, এবং এখানে আমাদের আরও অনেকগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব রিলেটেড টু আওয়ার টপিক। সো এবার আমি আমাদের আলোচনাটা আবার আমাদের প্যানেল দিয়ে শুরু করছি, এবং আমি প্রথমে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে স্টার্ট করবো সবুজ ভাই। সেটা হচ্ছে যে আপনি ইউ আর দ্য প্রিন্সিপাল অফ আ স্কুল অ্যান্ড ইটস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে আমরা আমাদের ব্রেকে যাওয়ার আগ মুহূর্তে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের এগেইনস্টে সাম কাইন্ড অফ অ্যান অ্যাকিউজেশন আমরা শুনলাম। আমি লক্ষ্য করছি এক্স্যাক্টলি, তো এ ব্যাপারে আপনার কি রেসপন্স? ও প্রথমত যেটা বলেছে, আমি এক কথায় এটাকে বলছি ন্যাক্কারজনক। কোন স্কুলের ক্লাস 5-এ সে বাংলা মিডিয়ামে পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, সে যদি মাতৃভাষা না জানে, সে যদি বাংলাদেশ বানান না জানে, এটা ন্যাক্কারজনক। কে দায়ী? অবশ্যই এই বাচ্চাটা দায়ী না, ও ইনোসেন্ট। ও যে স্কুলে পড়ে, আমি সরাসরি সেই স্কুল কর্তৃপক্ষকে দায়ী করব। রাইট। আমি মনে করি মিডিয়াম ইজ নট এ ব্যারিয়ার। একটা ভালো স্কুল একটা ভালো স্কুল। যেমন আমি যখন জব ইন্টারভিউ নেই, আমি মাঝে মাঝে আমি একটা স্কুলের নাম করছি বাধ্য হয়ে, এটা ন্যাশনালি একটা বিখ্যাত স্কুল, ভিকারুন্নিসা নূন স্কুল। এটা একটা বাংলা মিডিয়াম স্কুল। এই স্কুলের মেয়েদেরকে আমি যখন ইন্টারভিউ বোর্ডে পাই, দে স্পিক ইংলিশ ওয়েল এন্ড আই ক্যান হায়ার দেম টু টিচ অল লেভেলস। এটা একটা ভালো স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু বাংলা পড়াতে বাধ্য, এবং একেবারে ক্লাস 10 পর্যন্ত বাংলা কিন্তু বাধ্যতামূলক, এবং বোর্ডের যে বই টেক্সট কারিকুলায় পড়ানো হয় আমরা কিন্তু ওই বই পড়াতে বাধ্য। সো ওই স্কুলটা প্রপার স্কুল ছিল না। আমি সেটা থেকেই, আপনিও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন বলে আমি জানি। তো আপনার নিজের ছোটবেলায় বাংলা কতটুকু পড়েছেন, বা আপনাদের স্কুলে বাংলার চর্চাটা কীরকম ছিল, সেটা যদি আপনি একটু তুলে ধরতেন। থ্যাংক ইউ। আমি যেহেতু গ্রিন হিলতে ছিলাম, আমাদের এভরি ইয়ার উই হ্যাড 21শে ফেব্রুয়ারি উইচ ইজ আওয়ার মাদার টাং। সো আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রতিদিন সকালবেলা আমরা যেতাম, আমরা লাইন আপ করতাম, আমাদের বাংলা গানগুলো হতো, সবগুলোর এগুলোর চর্চা কিন্তু আমাদের সবসময় রয়েছে। যেরকম আর একটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু পয়লা ফাল্গুনও এখন আমরা করি। সো বাংলার যে কালচারটা সেটা কিন্তু আমাদের মধ্যে আছেই। আমাদের এভরি অ্যানুয়াল যে প্রোগ্রাম সেটা, and then আমাদের যে অ্যাসেম্বলি হয় সকালবেলা স্কুলে, যেটা হতো যত স্টুডেন্টস আছে ফ্রম KG1, এখন তো আমাদের A levelsও আছে। সো A levels all students they line up করে সকালবেলা আমাদের ম্যান্ডেটরিজ অর ন্যাশনাল অ্যানথেম। সো ন্যাশনাল অ্যানথেম যখন আমরা গাচ্ছি, তখন আমাদের তো ডেফিনেটলি বাংলাদেশ হিসাবে we are wonderful। আচ্ছা, এবার আমি একটু আপনাদের কাছে আসছি। আমরা সাধারণত এই ভাষা নিয়ে যখনই কথাবার্তা হয়, তখন কিছু দেশের এক্সাম্পলস চলে আসে, যেমন চায়না, জাপান, থাইল্যান্ডের কথাও আসে, যে এই দেশগুলো অনেক উন্নতি করে গিয়েছে, কিন্তু সেখানে কিন্তু ইংরেজি ভাষা তেমন একটা কেউ বলতো না। কিন্তু দেখা যাচ্ছে গত 5-6 বছরে এই দেশগুলোতেও কিন্তু ইংলিশ শেখানোর একটা অনেক বড় একটা ড্রাইভ নেওয়া হয়েছে। যেমন চায়নাতে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 50,000 ইংলিশ স্কুল, ট্রেনিং স্কুল করা হয়েছে অল ওভার চায়না। সো যেটা শুধু স্পেসিফিকভাবে ইংলিশ কোর্সেসই করাচ্ছে। তো হঠাৎ করে যেই দেশগুলো এত এগিয়ে গিয়েছিল, তারাও বা কেন এই ইংলিশের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে বলে আপনারা মনে করেন? অ্যাকচুয়ালি বিশ্বায়নের যুগে আমরা বাস করছি, উই আর টোটালি বিকামিং গ্লোবাল। সো বিজনেস ল্যাঙ্গুয়েজ হিসেবে তো ইংরেজির উপর প্রেশারটা অনেক বেড়েছে। আমি ইন্টারনেটে একটি রিসার্চের কথা বলতে চাই। আমি যেহেতু হিউম্যান রিসোর্সের সাথে সম্পৃক্ত, এখন বর্তমানে 1980s দিকে ইংরেজির ব্যবহার হতো এই অল ইন্টারনেট কমিউনিকেশনে, বিজনেস কমিউনিকেশনে অ্যাবাউট 80%। আজকে 2012-এর কথা, যদিও রিসার্চ 2010-এর, সেখানে বলছে যে অ্যাবাউট 86% অফ অল কমিউনিকেশন গ্লোবালি হয় ইংরেজি ভাষার উপরে। তার মানে ইংরেজি ভাষার ওই সেন্সে ভাষাগত ক্ষেত্রে বাজার দখল করেছে। এবং আমরা যদি ইংরেজি না শিখি, চায়নারা কেন শিখছে? বিকজ চাইনিজরা দেখছে যে ওদের বিশ্ববাজার তারা অলরেডি দখল করেছে সত্যিকার অর্থে, কিন্তু তারা আরও উন্নতি করার জায়গায় যদি আসতে চায়, তাদেরকে ইংরেজিটা অপরিহার্য হয়ে যাচ্ছে। নাহলে তাদের সাথে বিশ্বের বাইরের জনগণের সাথে একটা কালচারাল এক্সচেঞ্জেরও জায়গায় ঘাটতি
হচ্ছে So আমাদেরকে ওই জায়গাকে চিন্তা করতে হবে রাইট আমি একটু সময় যেহেতু কম আমি একটু ওনাকে সুযোগ দিতে যাচ্ছি কালচারাল এক্সচেঞ্জে ইংলিশের প্রয়োজনীয়তাটা কি এটা আমাদের গ্যালারি থেকেও কয়েকবার এসেছে কথাটা প্লাস আরেকটা পয়েন্ট সেটা হলো যে পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্সে যখন একটা দেশ থেকে কেউ গিয়ে বাইরে কোনো কিছুতে রিপ্রেজেন্ট করছে সেটাও কালচারাল এক্সচেঞ্জের আন্ডারেই আসছে এই জায়গাগুলোতে ইংলিশটা জানলে কতটুকু মানে আমাদের জন্য লাভ হয় বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে দুই ধরনের মোটিভেশন কাজ করে একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন যে আপনি আপনার নিজের জন্য শিখছেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান বুঝতে চান সেটা বলতে চান এবং আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন মানে আপনি কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা কোনো একটা টুল হিসেবে আপনি যখন ল্যাঙ্গুয়েজকে নেন তো আমাদের দেশে মূলত ইংরেজি যখন আমরা শিখছি তখন সেটা এক্সট্রিনসিক মোটিভেশন হিসেবে কাজ করছে নট ইন্ট্রিনসিক রিসার্চ বলছে যে ইন্ট্রিনসিক মোটিভেশন যখন আপনার হবে সেক্ষেত্রে আপনার ইংরেজি বা যে কোনো ভাষা আপনি বেটার শিখতে পারবেন তো এখন আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে মনোলিঙ্গুয়াল কান্ট্রি হওয়ার জন্য ইংরেজি সেরকমভাবে আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান আপনি দেখবেন যে এক স্টেট থেকে আরেক স্টেটে গেলেই আপনাকে তখন একটা কমন মিডিয়াম হিসেবে একটা ল্যাঙ্গুয়েজকে বেছে নিতে হচ্ছে আর তখনই কিন্তু আপনি ইংরেজি শিখছেন তো দেখা যাচ্ছে যে ওদের একটা ইন্ট্রিনসিক মোটিভেশন আছে যে আমাকে যেহেতু কমিউনিকেট করতে হবে আমারই দেশের অন্য মানুষদের সাথে তো আমাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো কালচারাল এক্সচেঞ্জ সেখানেও হচ্ছে তারা আপনার একটা ভাষাকে মাধ্যম করে তখন তারা এক্সচেঞ্জ করতে পারছে আমরা আমাদের দেশে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে অনেকে মনে করছে যে মানে ইংরেজি না শিখলেও হয়তো আমাদের কাজ হয়ে যাবে কিন্তু যেটা অনেকেই বলেছেন প্যানেলিস্টরা বলেছেন আমাদের গ্যালারি থেকেও এসছে যে বিভিন্ন জায়গাতে আপনাকে কিন্তু এই ইংরেজি ভাষার মাধ্যমে আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হচ্ছে মাধ্যম যদি আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু ইংরেজি ছাড়া আপনার আর কোনো মাধ্যম নাই তো আমি যেটা বলবো যে আপনি যখনই কোনো কালচারাল কোনো এক্সচেঞ্জ করতে যান আপনি যখনই কোনো ধরনের কমিউনিকেট করতে যান ই কমার্সের কথা যদি আপনি বলেন ডেফিনেটলি আপনাকে একটা ভাষা জানতে হবে এবং সেটা ইংরেজি আর সেকেন্ডলি আমাদের আপনার ব্যাংকগুলোর দিকেও যদি আপনি তাকান এই ফর্ম যেগুলো আজকাল তৈরি হচ্ছে সেগুলোও ইংরেজিতে তো আপনার একেবারে বেসিক নিডের ভিতরে এখন ইংরেজি চলে এসছে আমাদের জন্য এবং আমি জাস্ট ওই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা দিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন একটা দেশের কোনো কেউ রিপ্রেজেন্ট করতে গিয়েছে কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে তো সেখানে যদি আসলে ইংলিশটা না জানা থাকে তাহলে কি আপনি মনে করেন যে এফেক্টিভভাবে আসলে যে নেগোসিয়েশনটা এটা কি আসলে অত ভালোভাবে করা পসিবল হবে না এটা আসলেই কখনোই পসিবল না কারণ আমরা সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যখন আপনি একটা ট্রান্সলেশন যখন আপনি করেন কোনো জিনিসের তখন কিন্তু সেই ভাষার সেই জোরটা আর থাকে না আজকে বারাক ওবামা যদি এখন আপনি ট্রান্সলেশন করে যদি তার ভাষা আমাকে শোনান তাহলে হয়তো তার স্পিচটা আমার কাছে আর অতটা আবেদনময়ী লাগবে না যতটা তার ইংরেজি ভাষায় আমি যেটা পাচ্ছি রাইট এবং এটাও কিন্তু সত্যি যখন এটা একটা খুবই ভালো উদাহরণ আপনি দিয়েছেন হ্যাঁ যখন আপনি একটা মানে ভাষা শেখার পর সেই ভাষার আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাবেন লিটারেচার সেটা কিন্তু ট্রান্সলেশনে আপনি পাবেন না কারণ অনেক ক্ষেত্রেই অনেক কিছুই আপনি আসলে ট্রান্সলেশন করতে পারবেন না সো দ্যাট মিনস আপনি ফিল করছেন যে ইভেন আমাদের নিজেদের অধিকার চাবার জন্য আমরা কোনো ইন্টারন্যাশনাল এরিনাতে গিয়ে কথা বলতে গেলেও সেখানেও যদি আমাদের ইংলিশের পারদর্শিতা না থাকে তাহলে সেখানেও আমরা দেশ হিসেবে পিছিয়ে যেতে পারি জি একটু সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে যে জাস্ট গতকালকে একটা ঘটনা একটা ড্রাইভার সাহেবের সাথে কথা বলছিলাম তিনি দুবাই ছিলেন তো উনি বলছিলেন যে আমরা ড্রাইভার হিসেবে দুবাইতে চাকরি পাচ্ছি না কেন বললো যে শ্রীলঙ্কা থেকে কিছু ড্রাইভার আসে তাদেরকে বেসিক ইংলিশটা শিখিয়ে দেওয়া হয় সুতরাং ওরা সার্টার বলে ওইখানে চাকরিটা পায় আর আমরা বাঙালিরা চাকরিটা হারিয়ে ফেলছি তাই এই ছোট্ট একটা উদাহরণের মধ্যে বুঝতে পারলাম যে ইংরেজির দরকারটা কত ইন্টারন্যাশনাল লেবার মার্কেটেও আমরা অনেকখানি পিছিয়ে যাচ্ছি অনেকগুলো চমৎকার আমরা পয়েন্ট পেয়েছি আমাদের এই সেগমেন্টে আমাদের প্যানেলের কাছ থেকে এবার আবার আপনাদের কাছে আসবার সময় হয়ে গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে একই জিনিসটাই আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ইংলিশ না জানলে বা এটাতে স্কিল লেভেলটা যদি কম থাকে তাতে দেশ হিসাবে আমরা কিভাবে পিছিয়ে যাচ্ছি বা আমরা ব্যক্তিগতভাবে কিভাবে পিছিয়ে যাচ্ছি আরও কিছু এক্সাম্পলস আপনাদের কাছ থেকে কে বলবেন লট অফ পিপল ভেরি গুড আমি শুরু করছি আপনাকে দিয়ে জি বলুন থ্যাংক ইউ আই এম মাসুদ ফ্রম ডিআইইউ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে যে ইন্টারন্যাশনাল চ্যানেল থাকে যে চ্যানেলগুলোর মধ্যে দিয়ে ওদের ভাষা থাকে ইংরেজি যে কারণে অন্যান্য দেশগুলো ওই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে এমত অবস্থা আমাদের দেশে কোনো ইন্টারন্যাশনাল চ্যানেল নেই যে কারণে আমাদের দেশের ভাবমূর্তি অন্যান্য দেশ খুব সহজেই জানতে পারছে না এই দিকে আমরা অনেক পিছিয়ে আছি জি জি বলুন হ্যাঁ English is a global language. It's not the language of Americans or British people or Australians. So for global communication, we need to learn English. And the next one is if we want to learn the culture and tourism of other countries, and if we want to also reflect ourselves, then we have to communicate in English.
আচ্ছা, ওয়ান্ডারফুল একটা কথা বলেছেন এবং আমি এই ব্যাপারে আপনাদের যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনাদেরকেও আমি জিনিসটা একটু তুলে ধরতে চাচ্ছি যে আমাদের দেশ কিন্তু ট্যুরিজম সেক্টরে পিছিয়ে যাচ্ছে কারণ ইংলিশের অভাব, সেটা উনি এখানে এক্সপ্লেইন করেছেন। কারণ আমাদের দেশে অনেক সময় মানুষ এসে কোনো একটা জায়গায় যখন বেড়াতে যাচ্ছে সেখানে দে আর নট